যেমনটি আমরা লাস্ট এপিসোডে দেখেছিলাম, জিনসি বলেছিল পরের জন আসো, তখন একজন ফাইটার বলে আমি আসবো। তখন সেই ফাইটারটি গ্রাউন্ডে চলে আসে এবং তার উইং বের করে সেই দিকে যেতে শুরু করে। তখন সেই ফাইটারটি নিচের দিকে তাকিয়ে দেখতে পায় সেই স্ট্যাচু গুলো তার উপর কোনো অ্যাটাকই করছে না। সেই ফাইটারটি একদম হাসি মনে সেই দিকে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে তখনই সামনে অনেক বড় একটা স্ট্যাচু মাউস বের হয়ে আসে। তখন সেই মাউসটি অনেক ওয়েভ কালেক্ট করে সেই ফাইটারের উপর অ্যাটাক করে দেয়, যার ফলে সেই ফাইটার সহ্য করতেই পারছিল না। সহ্য করতে না পারে সেই ফাইটার নিচে পড়ে যায়। তখন এই দেখে অন্য ফাইটাররা বলছিল আরে এটা আবার কি হলো, তাকে দেখা উচিত ছিল। তখন মিস ফ্যাং সেদিকে যেতে শুরু করে এবং সেই ফাইটার বলে দেখো দেখো মিস ফ্যাং যাচ্ছে। এখন আসলে এর নাম হলো ফ্যাং কুইঙ্গার, তো আমরা মিস ফ্যাং বলে ডাকবো। তখন মিস ফ্যাং বলে সিনিয়র জিনসি, আমি হলো মিস ফ্যাং, ফ্যাংলাই প্যাভিলিয়ন থেকে এসেছি এবং এই ট্র্যাপটা কমপ্লিট করার আগে টিচার আমাকে বলেছিল যাতে আপনাকে আমি হাই বলি। তখন জিনসি বলে ওকে, এবং তোমার টিচার আমাকে গ্রিট করতে বলেছে, এটার জন্য তাকে অনেক অনেক ধন্যবাদ। এছাড়া ফিউচারে যদি কোনো সুযোগ পাই তাহলে অবশ্যই আমি ফ্যাংলাই প্যাভিলিয়নে যাবো দেখা করতে। আর এখন শুরু করা যাক কম্পিটিশন। তখন মিস ফ্যাং বলে ঠিক আছে সিনিয়র, এবং সে গ্রাউন্ডের দিকে যেতে শুরু করে। তখন মিস ফ্যাং তার অরা রিলিজ করতে শুরু করে, এটি থেকে জিয়ান একটু অবাক হয়ে গিয়েছিল। তারপরে মিস ফ্যাং অনেক স্পিডে সেই ট্র্যাপের দিকে যেতে শুরু করে এবং সেই ট্র্যাপ থেকে অনেক ওয়েভ বের হচ্ছিল, কিন্তু সেই ওয়েভ গুলো মিস ফ্যাং এর বডি টাচই করতে পারছিল না। মিস ফ্যাং যেদিক দিয়ে যাচ্ছিল সেই ওয়েভটা সেখানে পৌঁছাতে পৌঁছাতে মিস ফ্যাং সেখান থেকে নাই হয়ে যাচ্ছিল। এভাবে অনেক স্পিডে মিস ফ্যাং উপরের দিকে যেতেই শুরু করে। এটি থেকে জিয়ান বলে অনেক ফাস্ট স্পিড, কিন্তু নায়ন যেহেতু আমার সাথে আছে আমি আমার স্পিড কে ইউজ করতে পারবো না। এটা থেকে জেন্সে বলে মিস ফ্যাং একদম 3000 টেকনিক শিখে ফেলেছে এবং এটার একদম পুরোপুরি ম্যাক্স লেভেলে চলে গিয়েছে। অন্যদিকে আমরা মিস ফ্যাংকে দেখতে পাই যে অনেক স্পিডে সেখান দিয়ে পার হয়ে যাচ্ছিল এবং অনেক কম সময়ের মধ্যে একদম সেই লাস্ট প্রান্তে চলে আসে। তাদের সাথে মিস ফ্যাং স্টাইলিশ হয়ে দাঁড়িয়েছিল। অন্যদিকে জেন্সি এটি দেখে বলে মিস ফ্যাং এই টাস্কটি কমপ্লিট করে ফেলেছে, এর পরের ফাইটারটা চলে আসো। তখন সেখানে তার ইং সামনে চলে আসে এবং জেন্সিকে গ্রিট করে বলে মাস্টার জেন্সি, আমি হলো ওয়াং জিয়াংজি প্যাভিলিয়নের ডিসাইবল। তখন জেন্সি বলে আচ্ছা ঠিক আছে, তুমি তোমার টাস্কটা কমপ্লিট করতে শুরু করো। তখন ট্যানিং সামনে আসে এবং তার দ পাওয়ার বা দইকে ইউজ করে তার শর্টকে বের করে ফেলে। তারপর ট্যানিং সে স্ট্রডের উপর চলে আসে। এর দিকে জেন্সি বলে আসলে ওয়াং জিয়াংজি প্যাভিলিয়ন এই রেপুটেশনটা ডিজার্ভ করে। এছাড়াও প্যাভিলিয়নের ডিসেবলদের এত সুন্দর করে ট্রেনিং করানো হয়েছে যে তারা প্রত্যেকেই ক্যাপেবল এটার জন্য, তাই তারা এই সেন্টার ফ্যাগের মধ্যে অনেকটা বেশি যে এক্সট্রা অর্ডিনারি সেই বিষয়ে আর কোনো আমাদের সন্দেহ থাকে না। তখন ট্যাঙ্গিং তার স্ট্রডের উপর দাঁড়িয়ে সেদিকে যেতে শুরু করে। অন্যদিকে মাউসও ওই ব্যাটা করতে শুরু করে দেয়। তখন ট্যাঙ্গিং একটি স্মেল দেয় এবং স্মেল দেওয়ার সাথে সাথে অনেকগুলো স্ট্রড তার চারপাশে বানিয়ে ফেলে এবং সেই স্ট্রড গুলো আগে ছেড়ে দেয়, যার ফলে সেই স্ট্রড গুলো ট্যাঙ্গিং এর দুই পাশে একটি ব্যারিয়ার তৈরি করে ফেলে, যার ফলে ট্যাঙ্গিং সহজে সেই ব্যারিয়ারের মধ্যে দিয়ে যাচ্ছিল এবং সেই ওয়েব অ্যাটাক গুলো ট্যাঙ্গিং এর বডিকে টাচই করতে পারছিল না। তারপরে কিছুক্ষণ পর ট্যাঙ্গিংও সেখানে চলে যায় এবং মিস ফ্যাং এর পাশে দাঁড়িয়ে যায়। এটা থেকে জিনসি বলে এও তো কমপ্লিট করে ফেললো, পরবর্তী ফাইটার চলে আসো। তখন জিয়ান নাইনকে বলে আমার সাথে চলো। তখনই সেখানে অংচ্যাং চলে আসে। তখন অংচ্যাং বলে আমি হলো হংকং প্যাভিলিয়নের ডিসাইবল। তখন জিনসি বলে ঠিক আছে শুরু করো তাড়াতাড়ি। তখন অংচ্যাং তার ডার্ক করা বের করে ফেলে এবং সেই ডার্ক করা দিয়ে সামনে যেতে শুরু করে। অংচ্যাং তার ডার্ক করা ইউজ করে তার পুরো বাড়ি একদম পুরোপুরি ডার্ক করে রেখেছিল, যার ফলে ওয়েব বুঝতেই পারছিল না কোন জায়গায় এই অংচ্যাং রয়েছে, যার ফলে অংচ্যাং সহজে এদিকে আসতে শুরু করে এবং কিছুক্ষণ সময় পরই সেই টাস্কটা অংচ্যাং কমপ্লিট করে ফেলে। অংচ্যাং তখন সে দুইজনের কাছে চলে এসে একটা ইভিল হাসি হাসতে শুরু করে। এটা দেখে জিনসি বলে অংচ্যাং এর পাওয়ার দাহং লেভেলের পিকে রয়েছে, কিন্তু বর্তমানে অংচ্যাং এর যে স্ট্রেংথ রয়েছে সেটা একদম দাহং লেভেলের পিকের চেয়ে অনেক বেশি রয়েছে। তখন জিনসি বলে অংচ্যাং পার করে ফেলেছে, নেক্সট পারসন কে। তখন একটা কিউট মেয়ে সামনে আসে আর এর নাম ছিল মিস মু। তখন সেই ছোট্ট মেয়ে সামনে আসে এবং বলে আমার নাম হলো মু কুইয়ং, তো আমরা এই ছোট্ট মেয়েকে মিস মু বলে ডাকবো। এটা শুনে জিনসি বলে তুমি এখনো ইয়াং জেনারেশনের মধ্যে আছো, তোমার সাথে সাথে তোমার ফ্যামিলি যে ডিসিশন নিয়েছিল মাস্টার ফ্যাং এর কাছে তোমাকে শিক্ষা গ্রহণ করাবে, যার ফলে তুমি অনেকটা এগিয়ে যেতে পারবে, আর সেইটাই হলো তুমি অনেকটাই এগিয়ে যেতে পেরেছো। জিয়ান যখন মাস্টার ফ্যাং এর নাম শুনতে পায় একদম পুরোই অবাক হয়ে যায় এবং বলে এই মেয়ে মাস্টার ফ্যাং এর ডিসেবল। মাস্টার ফ্যাং সম্পর্কে জানার জন্য আমি কত কি করেছি, কোথায় কোথায় গিয়েছি, তারপরও আমি মাস্টার ফ্যাং সম্পর্কে কিছু জানতে পারছিলাম না। অন্যদিকে মিস মে টাস্কটি কমপ্লিট করার জন্য গ্রাউন্ডে আসে। এই গ্রাউন্ডে আসার সাথে সাথে অন্যদিকে মাউস তার সোনিক অ্যাটাক দিয়ে মিস মেয়ের উপরে অ্যাটাক করে দেয়। এটি দেখে মিস মে একটি বাঁশি বের করে এবং বাঁশি বের করার সাথে সাথে সে বাঁশি বাজতে শুরু করে। এই বাঁশি বাজানোর জন্য সেখান থেকে ওয়েব বের হচ্ছিল, যার ফলে সেই মাউসের সোনিক ওয়েবটাও তার কাছে টাচ করতে পারছিল না। এভাবে করে মিস মু সহজে সেই সামনে আগাতে থাকে এবং একদম নিশ্চিন্তে বাঁশি বাজাতে বাজাতে আগাচ্ছিল। অন্যদিকে সাধারণ ফাইটাররা বলছিল এই মেয়ে সহজে আগাতে পারছে কিভাবে। অন্যদিকে মিস মু ফ্লুট বাজিয়ে বাজিয়ে শান্তি মতো আগাচ্ছিল এবং তার কিছুক্ষণ সময়ও মিস মু সেই টাস্কটা কমপ্লিট করে ফেলে। এটা দেখে জিনসি একটু হেসে দিয়ে বলে কি যে বললাম, এই মেয়ে তো এমনিতেই কমপ্লিট করতে পারবে, কারণ এই ছোট মেয়ের উপর কোনো সোনিক অ্যাটাক তো কাজই করবে না, যার ফলে ছোট্ট মেয়ে সহজে এই টাস্কটা কমপ্লিট করতে পারলো। তখন জিনসি বলে পরের ফাইটার চলে আসো। এটা দেখে মিস ফ্যাং বলে সময় তো অনেক সময় পার হয়ে গিয়েছে, এখন জিয়ান কি এখানে আবার আসতে পারবে। এটা দেখে অংশে মুচকি হাসি দিয়ে বলে আমার মনে হয় না জিয়ানের এরকম অ্যাবিলিটি আছে যে এই টাস্ক
টাস্কটা কমপ্লিট করতে পারবে। অন্যদিকে যে সাধারণ ফাইটাররা ছিল তারা এই চেক পয়েন্টটা পার করার সাহস করতে পারছিল না, কারণ এই ওয়েব অ্যাটাক অনেক বেশি পাওয়ারফুল ছিল। অন্যদিকে সময় আর বেশি ছিল না, শেষ প্রান্তে ছিল। তখন জিয়ান আর নায়ন সামনে আসে এবং জিনসিকে গ্রিট করে। তখন জিয়ান এবং নায়ন একসাথে বলে, আমি জিয়ান এবং নায়ন, তো আমরা এই টাস্কটা কমপ্লিট করতে চাচ্ছি। এটা শুনে দুইজন ফাইটারের মধ্যে একজন ফাইটার বলে, এটা তো সেই জিয়ান না যে ফ্যাংলাই প্যাবলের সাথে ঝামেলা চলছে। এটা শুনে জিনসি বলে, আমি কখনো ভাবতে পারিনি যে এই জিয়ান এখানে আসবে, কারণ ফিটিয়ানও তাকে আটকাতে পারেনি, আর সেই জিয়ান এখানে টাস্ক কমপ্লিট করার জন্য এসেছে। তখন জিয়ান লজ্জা পেয়ে বলে, আমিও ভাবতে পারিনি যে এত ছোট্ট একটা বিষয় এত দূর চলে আসবে এবং আপনিও সেইটা জানতে পারবেন। এটা শুনে জিনসি ভাবার পর জিয়ানকে বলে, তুমি কি সত্যি এই মেয়েকে সাথে নিয়ে যেতে চাও? ভালো করে ভেবে দেখো। এটা শুনে নায়ন জিয়ানকে বলে, তুমি কেন একা চলে যাচ্ছ না? কারণ আমি যদি তোমার সাথে যাই তাহলে আমরা এই টাস্কটা নাও কমপ্লিট করতে পারি, যার ফলে এই কম্পিটিশন এখানেই শেষ আমাদের। এটা শুনে জিয়ান হাসতে শুরু করে এবং বলে, না না না। তখন জিয়ান জিনসিকে বলে, সিনিয়র জিনসি, আমরা এখন যাচ্ছি। তখন জিয়ান সেই গ্রাউন্ডে দিকে যেতে শুরু করে। তখন নায়নের মনের মধ্যে একটু সাহস নিয়ে আসতে শুরু করে এবং নায়ন জিয়ানের কাছে চলে আসে। যখনই তারা সেই গ্রাউন্ডে চলে এসেছিল তখনই সেই অ্যাটাক গুলো একদম অ্যাক্টিভ হয়ে যায়, যার ফলে নায়ন সেখানে আগে ভয় পেয়ে গিয়েছিল। তখন জিয়ান নায়নকে বলে, তুমি আমার পিছনে থাকবে, যার ফলে যে ওয়েব অ্যাটাক আছে তোমার উপর সেটা বেশি প্রভাব ফেলবে না। তখন নায়ন জিয়ানের পিছনে চলে আসে। তারপর জিয়ান ইন্টারসেট ট্রেনের মতো দৌড়াতে শুরু করে এবং পিছনে পিছনে আমাদের নায়ানও একদম লোকাল গাড়ির মতো দৌড়াতে শুরু করে। তারপর তারা এভাবে করে যেতে শুরু করে, কিন্তু তখনই আরো দুইটা স্ট্যাচু মাউস সেখান থেকে বের হয়ে আসে এবং তারা জিয়ানের উপর অ্যাটাক করে দেয়। তখন জিয়ান তার গ্লেস ফ্লেম দিয়ে সামনে একটি শিল্ড ক্রিয়েট করে ফেলে এবং এভাবে করে দৌড়াতে থাকে। জিয়ান এবং নায়ান দৌড়াতে দৌড়াতে এবং লাফিয়ে লাফিয়ে যাচ্ছিল এবং কিছুক্ষণ সময় পর নায়ান একটু দুর্বল হয়ে যায়, যার ফলে নায়ান জিয়ানের পিছু পড়ে যায়। অন্যদিকে জিয়ানকে দেখতে পায় যে একদম লুঙ্গি তুলে দৌড়াচ্ছিল। জিয়ান সহজে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু পিছনে থেকে নায়ানের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। এটা দেখে মিস ফ্যাং বলে, যারা একটু বেশি পাওয়ারফুল হয়ে যায় তারা অন্যদের রেখে নিজে আগে আগাতে শুরু করে। এটা শুনে তানিং মিস ফ্যাংকে বলে, এভাবে আগেই বলা তোমার ঠিক হয়নি, কারণ জিয়ান অনেক বেশি পাওয়ারফুল। এছাড়া আমার বেশি সন্দেহ এবং ভয় লাগছে যে জিয়ান আমাদের মেইন পাওয়ার এখনো দেখায়নি। এটা শুনে পেছনে থেকে অংচেং বলে, এটা তুমি কি বলছো? আমি তো এমনিতেই দেখতে পারছি জিয়ানের অবস্থা অনেক খারাপ হয়ে যাচ্ছে এবং তো নায়নের অবস্থা তো বাদই দিলাম। অন্যদিকে মিস মু বলে, আরে জিয়ান তো অনেক বেশি ইয়াং লাগছে এবং এত ইয়াং থাকার পরও ফ্যাংলাই প্যাভিলিয়নের ফিটিয়ানের হাত থেকে কিভাবে বাঁচতে পারলো? এর মাধ্যমে আমি কিছুটা হলে বুঝতে পারছি জিয়ানের কাছে অনেক বেশি লুকানো পাওয়ার আছে, যেটা আমরা দেখতেই পারছি না। অন্যদিকে আমরা জিয়ানকে দেখতে পাই যে তার গ্লেস ফ্লেম ইউজ করে নাইনকে নিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল এবং জিয়ানদেরকে একদম সোনিক ওয়েভ অ্যাটাক চারদিক থেকে ঘিরে রেখেছিল। তখনই নাইনের বাম দিক থেকে একটি ওয়েভ অ্যাটাক নাইনের লেগে যায়, যার ফলে নাইন সেই পাহাড়ের থেকে নিচে পড়তে শুরু করে। যখনই জিয়ান এটি দেখতে পায় তখনই জিয়ান 3000 ইয়ার ঠান্ডা টেকনিক ইউজ করে নাইনকে ধরে ফেলে এবং আবার সামনে যেতে শুরু করে। এটি দেখে মিস মু বলে, আরে আমি যেটা শুনছিলাম সেটাই ঠিক হলো, জিয়ানের কাছে 3000 ইয়ার ঠান্ডা টেকনিক আছে। এটি শুনে হিংসায় মিস ফ্যাং বলে, আরে জিয়ান তো অনেক বাচ্চা, এটা তো কিছুই না। অন্যদিকে মিস মু এই কথাকে পাত্তাই দেয় না এবং সুন্দর করে গান গাইতে গাইতে যেতে শুরু করে। তখন মিস ফ্যাং বলে, এখন শুধু আমরা দেখতে যাচ্ছি এই জিয়ান এই মেয়েকে কিভাবে এখান থেকে বের করে নিয়ে আসতে পারছে। অন্যদিকে আমরা জিয়ানকে দেখতে পাই যে অনেক পথ পাড়ি দিয়ে এসেছিল এবং নাইনের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল এবং জিয়ান যে পথে দাঁড়িয়েছিল তার সামনে যাওয়া অতটা সহজ ছিল না, কারণ অনেকগুলো মাউস তার সামনেই মাঝখানে দাঁড়িয়েছিল। তখন নাইন মন খারাপ করে জিয়ানকে বলে, জিয়ান তুমি এখান থেকে চলে যাও, কারণ আমার যে অবস্থা এই অবস্থাতে আমি কখনো এইটা পার করতে পারবো না। তখন জিয়ান বলে, তুমি আর একটু কষ্ট করো, তুমি একটু সহ্য করে নাও, আমি তোমাকে আগেই প্রমিস করেছিলাম তোমাকে আমি এই টাস্কটা কমপ্লিট করেই ছাড়বো। তারপর জিয়ান স্টাইলিশ হয়ে সামনে যাওয়ার জন্য রেডি হয়ে যায় এবং সামনে যেতেই যাবে তখনই সেই সনিক ওয়েভ অ্যাটাক গুলো একদম অ্যাক্টিভ হয়ে যায়। এবারে যে ওয়েভ অ্যাটাক ছিল সেই ওয়েভ অ্যাটাকটা আগের চেয়ে অনেক বেশি পাওয়ারফুল মনে হচ্ছিল, যার ফলে নায়ান আরো অবস্থা খারাপ হতে শুরু করে। অন্যদিকে জিয়ান গ্লেস ফ্লেম নিয়ে নায়ানের সামনে দাঁড়িয়েছিল। তারপর জিয়ান আস্তে আস্তে সেই গ্লেস ফ্লেম ইউজ করে সামনে যেতে শুরু করে এবং নায়ান জিয়ানের পিছনে ছিল। তারপর তারা অনেক সামনে চলে আসে এবং সামনে আসার সাথে সাথে যে ওয়েভের প্রেসার অ্যাটাক ছিল সেই প্রেসার অ্যাটাক আরো অনেক বেশি হয়ে যায়, যার ফলে নায়ানের অবস্থা অনেক খারাপ হয়ে যাওয়ার সাথে নায়ান সেখানে বসে পড়তে শুরু করে। সাথে সাথে নায়ান এই ওয়েভ অ্যাটাকের কারণে পিছন দিকে পিছলাতে শুরু করে, যার ফলে নায়ান এই পাহাড় থেকে পিছনে পড়তেই যাবে, কিন্তু তখনই জিয়ান তার হাত ধরে ফেলে এবং আস্তে আস্তে নায়ানকে উপরের দিকে নিয়ে আসতে থাকে। উপরের দিক থেকে সবাই এগুলো দেখছিল। অন্যদিকে জিয়ানের অবস্থা একটু খারাপ হতে শুরু করে, কারণ এই প্রেসার অ্যাটাক অনেকক্ষণ ধরেই জিয়ানের উপর ছিল। অন্যদিকে নায়ানের অবস্থা অনেক খারাপ হয়ে যায়, যার ফলে নায়ান জিয়ানের হাত ভালোভাবে ধরেই রাখতে পারছিল না। অন্যদিকে জিয়ানও নায়ানের অবস্থা সম্পর্কে বুঝতে পারে, কিন্তু জিয়ানের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল। তারপরে জিয়ান তার গ্লেস ফ্লেমের শিল্ডটা সরিয়ে দেয় এবং ইউজ করে লিনিয়ার ড্রাগন পিলের স্কিলটা এবং এই ড্রাগন পিলের অরা জিয়ানের বডির মধ্যে থেকে একদম পুরোপুরি বের হয়ে আসে এবং চারদিকে ছড়িয়ে পড়তে শুরু করে এবং এই অরার বেশিরভাগ জমা ছিল জিয়ানের গলার মধ্যে। তখন জিয়ান চিৎকার করে বলে, লায়ন অ্যান্ড টাইগার ব্রোকেন গোল্ডেন চান্ট, যার ফলে জিয়ানের মুখ থেকে অনেক ভয়ঙ্কর বের হতে শুরু করে, যার ফলে সামনে থেকে যে মাউসের ওয়েবটা ছিল সেগুলো একদম পুরোপুরি ডিস্ট্রয় হয়ে যায় এবং যেগুলো মাউসের স্ট্যাচু ছিল সেগুলো একদম পুরোপুরি ক্র্যাক হতে শুরু করে এবং সাথে সাথে পাহাড়ে কাঁপতে শুরু করে। অন্যদিকে ট্যানিং তার তরবারি ইউজ করে সেখানে একটি শিল্ড ক্রিয়েট করে ফেলে এবং যার ফলে তারা এই ওয়েব থেকে বেঁচে যায়। এটি থেকে অংচেং বলে, এটা আবার কি, এটা তো ইম্পসিবল, কিভাবে আসলো এটা? অন্যদিকে জিনসি এরকম পাওয়ার দেখে অনেকটাই অবাক হয়ে যায় এবং বলে, এই ছেলের পাওয়ার অনেকটাই ভয়ঙ্কর এবং এই
ছেলের অ্যাটাকের কারণে এখানকার যে পাওয়ারফুল স্ট্যাচুগুলো ছিল সেগুলো একদম ক্র্যাক হয়ে গিয়েছে, যার ফলে বাকি যে স্টুডেন্টগুলো আছে তারা সহজেই এই টাস্কটা কমপ্লিট করতে পারবে। এখন জিনসি বলে এই দুজনও এই টাস্কটা ভালোভাবে একদম ব্রেক থ্রু করে ফেলেছে। অন্যদিকে আমরা পাহাড়ের উপর দেখতে পাই যেখানে জিয়ান নাইনকে একটি পিল দিয়েছিল। তখন জিয়ান নাইনকে জিজ্ঞেস করে তুমি কি ঠিক আছো? তখন নাইন বলে হ্যাঁ আমি ঠিক আছি এবং তোমাকে অনেক ধন্যবাদ। তখন ট্যানিং জিয়ানকে গ্রিট করে বলে কংগ্রেচুলেশন। তখন জিয়ানও ট্যানিংকে গ্রিট করে বলে থ্যাংক ইউ ব্রাদার। অন্যদিকে মিস ফ্যাং এবং অংচেং এর মনে একদম আগুন লেগে গিয়েছিল। তখন মিস আগুনের মধ্যে ঘিরেলে বলে জিয়ান তুমি এখন যে 3000 ইয়ার ঠান্ডা টেকনিক ইউজ করলে এটা তুমি কোন স্টেজে আছো? কারণ তোমার যে 3000 ইয়ার ঠান্ডা টেকনিকটা আমি এখন দেখলাম সেই ঠান্ডা টেকনিক দিয়ে তুমি সহজেই ফ্যাংলাই প্যাভিলিয়নের অনেক ডিসেবলদেরকে হারিয়ে দিতে পারবে। এটা ছিল মিস ফ্যাং মিস মুকে বলে তোমার যে চোপার স্পিড সেই স্পিডের সামনে এই 3000 ইয়ার ঠান্ডা টেকনিক তো কিছুই না। কিন্তু এখন তোমাকে আমি কিছু বলবো না, 3 মাস পরে যে কনফারেন্স হবে সেই কনফারেন্সের মধ্যে তোমাকে দেখাবো কত ধানে কত চাল, এবং সাথে এটাও বোঝা যাবে এই কয়েক বছরের মধ্যে তুমি কতটা পাওয়ারফুল হয়ে গিয়েছো। তখন মিস মু বলে আমি সেটার জন্য অপেক্ষা করছি, কারণ আগে যে ফাইটটা হয়েছিল সেই ফাইটের মধ্যে তুমি অনেকটাই লাকি ছিলে, যার ফলে তুমি আমার হাত থেকে বেঁচে গিয়েছিলে, কিন্তু এইবার তোমার আর কোনো ছাড় হবে না। এটি শুনে মিস ফ্যাং রেগে যায় এবং বলে কি আমার ভাগ্য তখন ভালো ছিল? এটি শুনে জিয়ান মনে মনে ভাবে যে এদের মধ্যে যে সম্পর্কটা আছে সেই সম্পর্কটার অবস্থা অনেক খারাপ, এবং মিস মুকে বলে মিস মু আপনার সাথে আমার কিছু কথা আছে, আপনি কি আসতে পারবেন? এটি শুনে মিস মু প্রথমে একটু অবাক হয়ে যায়। তখন মিস মু বলে আচ্ছা ঠিক আছে। তখন জিয়ান নাইনকে বলে আমি একটু কথা বলে আসছি, তুমি এখানেই থাকো। তারপর মিস মু এবং জিয়ান তাদের কাছ থেকে একটু দূরে চলে আসে। তখন মিস মু জিয়ানকে জিজ্ঞেস করে তুমি আমাকে এখন কি বলবে বলো। তারপর জিয়ান ভাবতে শুরু করে এবং তখনই জিয়ান মিস মুকে গ্রিট করে। তখন জিয়ান মিস মুকে জিজ্ঞেস করে ফ্যানজি কি আপনার টিচার? এটা শুনে মিস মু একটু অবাক হয়ে যায় এবং মিস মু জিয়ানকে বলে এটা তো অনেকেই জানে ফ্যানজি মাস্টার আমার টিচার, কিন্তু এখন আমার টিচার সম্পর্কে জেনে তোমার কি লাভ? তখন জিয়ান মাথা ঘোরায়। তখন জিয়ান মিস মুকে জিজ্ঞেস করে মিস মু আপনি কি এখন বলতে পারবেন ফ্যানজি মাস্টার এখন কোথায় আছে? এটা শুনে মিস মু একটু অন্যরকম করে। তখন মিস মু জিয়ানকে জিজ্ঞেস করে আসলে তুমি কি আর আমার টিচারকে তুমি কেন খুঁজছো? তখন জিয়ান বলে মাস্টার ফ্যানজি এর অনেক একটা ওল্ড ফ্রেন্ড এর ডিসাইবল আমি, এবং আমার মাস্টার আমাকে অর্ডার দিয়েছিল আমি যদি মাস্টার বা সিনিয়র ফ্যানজি এর সাথে দেখা করি। এছাড়াও আরো অনেক কিছু আছে যেগুলো এখানে বলা কখনোই ঠিক হবে না। তখন মিস মু বলে আমার টিচার অনেক বেশি ট্রাভেল করে, তাই কোন সপ্তাহে কোথায় থাকে সেটা বলা সম্ভব না। আর তারপরে তুমি যদি আমার টিচারের সাথে দেখা করতে চাও তাহলে ফ্যাংলাই প্যাভিলিয়নে চলে আসো, সেখানে তুমি দেখা করতে পারবে। এটা শুনে জিয়ান অবাক হয়ে যায় এবং বলে ফ্যাংলাই প্যাভিলিয়ন? এটা শুনে মিস মু বলে আরে তুমি তো ভয় পেয়ে গেলে, আসলে আমি মজা করছি না। আমাদের 3 মাস পর ফ্যাংলাই প্যাভিলিয়নের মধ্যে একটি কনফারেন্স হবে এবং সেই কনফারেন্সের মধ্যে আমার টিচারও সেখানে থাকবে এবং সেই কনফারেন্সটা হবে ফ্যাংলাই প্যাভিলিয়নের মধ্যে। এটা শুনে জিয়ান মনে মনে ভাবতে শুরু করে। তারপর জিয়ান মিস মুকে গ্রিট করে এবং বলে থ্যাংক ইউ মিস মু এত কিছু জানানোর জন্য। তখন মিস মু জিয়ানকে বলে তুমি কি সত্যি সেখানে যাবে? আমি তোমাকে আগেই বলছি সেই ফ্যাংলাই প্যাভিলিয়নের মধ্যে সবাই থাকবে হলো ফ্যাংলাই প্যাভিলিয়নের ফাইটার, এবং এই কনফারেন্সের মধ্যে ফ্যাংলাই প্যাভিলিয়নের ফাইটারের সাথে সাথে থাকবে হলো ফ্যাংলাই প্যাভিলিয়নের মাস্টার বা লিডার, সেটা নাম হলো ফিতিয়ান, যার ফলে তুমি যদি সেখানে যাও তাহলে তোমার অবস্থা অনেক খারাপ, মানে তুমি একদম মারাও যেতে পারো। তখন জিয়ান মিস মুকে বলে মিস মু আপনি টেনশন করবেন না, সবকিছু আমি ম্যানেজ করে নিব। তখন মিস মু বলে আমি জানি না তুমি কাদের জোরে এত সাহস পাচ্ছ, কিন্তু পরে আমাকে আর ব্লেম করিও না। এছাড়া তুমি যেহেতু বলে তুমি আমার মাস্টারের ওল্ড ফ্রেন্ডের ডিসেবল, তাহলে আমার মাস্টার হয়তো তোমাকে ফ্যাংলাই প্যাভিলিয়নের মধ্যে তোমার পক্ষেই থাকবে। তখনই আমরা একটা ঘন্টার আওয়াজ শুনতে পাই। তখন মিস মু জিয়ানকে বলে তোমার তো সবগুলো কোশ্চেন শেষ হয়ে গিয়েছে, যার ফলে আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। তারপর মিস মু তিরিং বিরিং করে নাচতে নাচতে সেখান থেকে চলে যেতে শুরু করে। তখন জিয়ান বলে ফাইনালি অবশেষে মাস্টার ফ্যাং সম্পর্কে কোনো একটা তো সূত্র পেয়েছি। তারপর জিয়ানও সেখান থেকে যেতে শুরু করে, কিন্তু পিছন দিক থেকে একটি ডাক আছে এবং বলে জিয়ান। তখন জিয়ান পিছনের দিকে তাকায় এবং জিয়ান পিছন দিকে তাকিয়ে জিঙ্গুকে দেখতে পায় এবং গ্রিট করে। তখন জিঙ্গু জিয়ানকে বলে তুমি আমার পিছনে আসো। তখন জিঙ্গু চলে যায়। তখন জিয়ানও তার উইং বোর্ড করে জিঙ্গুর পিছনে করতে শুরু করে। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা একটি জায়গায় দেখতে পাই যেখানে জিনসি দাঁড়িয়ে ছিল এবং তার সামনেই ছিল হেভি ব্লাড মাউন্টেন পুল। তখন সেখানে জিয়ান এবং জিঙ্গু চলে আসে এবং জিয়ান জিনসিকে দেখে প্রথমে গ্রিট করে। তখন জিঙ্গু জিয়ানকে বলেছিলে আমি যে তোমাকে এখানে ডাকলাম সেটা রিজন কি তুমি কি জানতে পেরেছো? তখন জিয়ান বলে আমি যতটুকু এখন গেস করতে পারছি সিনিয়র জিনসির বডির মধ্যে অনেক পয়জন রয়েছে। এটা শুনে জিঙ্গু জিনসিকে বলে লিডার আমি আপনাকে আগেই বলেছিলাম এই ছেলে যে কোনো অর্ডিনারি অ্যালকেমিস্ট না। তখন জিনসি জিয়ানকে বলে তুমি কি সত্যি দেখতে পারছো আমার বডির মধ্যে কি ড্যামেজ হয়ে আছে? তখন জিয়ান বলে হুম। এটা শুনে জিনসি অবাক হয়ে যায় এবং বলে তাহলে কি কোনোভাবে এইটা সলভ করার কোনো রাস্তা আছে? তখন জিয়ান জিনসিকে বসতে বলে এবং জিনসিও বসে পড়ে। তখন জিয়ান জিনসির হাত চেক করতে শুরু করে। তখন জিয়ান তার স্পেশাল পাওয়ার দিয়ে জিনসির বডির মধ্যে চেক করতে শুরু করে। তখন এডি করতে জিয়ান একটু অন্যরকম হয়ে যায়। তখন জিনসি জিয়ানকে বলে সবকিছু কি ঠিক আছে? তখন জিয়ান কিছু না বলে উঠে দাঁড়ায় এবং জিনসির চারপাশে হাঁটতে শুরু করে এবং মনে মনে ভাবতে থাকে। অন্যদিকে জিনসি এবং জিঙ্গু অনেকটা এক্সাইটেড হয়ে গিয়েছিল। তখন জিয়ান জিনসিকে বলে আপনার বডির মধ্যে একটা ফায়ার পর্জন রয়েছে এবং এই ফায়ার পর্জন আপনার হার্ট দিয়ে একদম বোন ম্যারোতে চলে গিয়েছে। এছাড়া এই যে ফায়ার পর্জনটা এখন দেখলাম সেই ফায়ার পর্জনটা এর আগে আমি কখনো দেখিনি, এটা অনেক বেশি ডেঞ্জারাস, যার ফলে এই পয়জনটা আপনার বডির মধ্যে থেকে বের করাও আমার পক্ষে অনেকটাই কষ্টকর হয়ে যাবে। যার ফলে এই পয়জন আপনার বডির মধ্যে থেকে বের করা আমার জন্য অনেক মুশকিল কাজ। এটা শুনে জিঙ্গু এবং জিনসি অনেকটাই মন খারাপ করে। তখন জিয়ান বলে আমি তো এটাও বলি
বলিনি যে এই পয়জনটা একেবারেই বের করা যাবে না। এটা শুনে জিনসি আবার এক্সাইটেড হয়ে যায় এবং জিয়ানকে বলে তুমি কি সত্যি আমার বডির মধ্যে থেকে এই ফায়ার পয়জন বের করতে পারবে? তখন জিয়ান বলে একটা মেথড আছে, কিন্তু সেই মেথডটা অনেকটাই ডেঞ্জারাস, কিন্তু বর্তমানে আমার যে স্ট্রেংথ বা পাওয়ার আছে সেই পাওয়ার দিয়ে আমি এই পয়জনটাকে বের করতে পারবো না। তারপর জিঙ্গু এবং জিনসু মনে মনে ভেবে দুইজনে হ্যাঁ বলে। তখন জিনসু জিয়ানকে বলে আমি যদি তোমাকে 1000 লেভেলের ফাইটার বানিয়ে দিই তাহলে তুমি কি আমার ফায়ার পয়জন বের করতে পারবে? তখন জিয়ান হ্যাঁ বলে। তারপর জিনসু বলে এখন যে হেভি ব্লাড মাউন্টেন পুলটা আছে এই মাউন্টেন পুলটা সাধারণ ফাইটারদেরকে 1000 লেভেলের পিক থেকে 1000 লেভেলের পিকে যেতে অনেকটাই সাহায্য করছে, কিন্তু এখন আমি তোমাকে দেখতে পাচ্ছি তোমার যে স্ট্রেংথ আছে সেটা হলো 1000 লেভেলের 9 স্টারে, কিন্তু তারপর আমি তোমাকে 1000 লেভেলের 9 স্টার থেকে 1000 লেভেলে ব্রেক থ্রু করাতে পারবো, কিন্তু এটা করতে একটু কষ্ট হবে। এখন জিয়ান জিনসিকে বলে এখন আপনি আমাকে এখানকার রহস্যগুলো বলবেন, এখানে কি কি আছে কি কি না আছে সবকিছু খুলে বলেন। তখন জিনসি বলে এখন যে মাউন্টেন ব্লাড পুলটা আছে সেই পুলের এনার্জি একদম পুরোপুরি ভরে গিয়েছে, কিন্তু এইটার সবচেয়ে বেশি এনার্জি এটা ডিপের মধ্যে রয়েছে, কিন্তু সেখানে যাওয়া অনেকটাই কষ্টকর এবং তারপরও সেখানে যাওয়ার জন্য একটি কি দরকার, কিন্তু তারপরে সেই ডিপটি হলো অনেকটাই ভয়ঙ্কর কারণ সেখানকার যে প্রেশারটা আছে সেই প্রেশারটা অনেকটাই ডেঞ্জারাস, কিন্তু তুমি যদি একবার সেখানকার মেইন দরজাটা খুলে ফেলো তাহলে আর তোমাকে কে দেখবে কারণ সেখানে অনেক বেশি এনার্জি রয়েছে। তার আরেকটা কারণ হলো আমি সেখানে অনেক বেশি প্র্যাকটিস করেছি যার ফলে আমি 7 স্টার 1000 লেভেলে পৌঁছে গিয়েছি। এছাড়া আমার উপর আমার ক্ল্যানের অনেক দায়িত্ব ছিল যার ফলে আমাকে অনেক তাড়াতাড়ি পাওয়ারফুল হতে হতো, এই জন্য আমি সেখানে যে প্র্যাকটিস করার ফলে সেখানকার ফায়ার পয়জন আমার বডির মধ্যে ঢুকে গিয়েছে। এটি বলার পরে জিনসি এবং জিঙ্গু মন খারাপ করে। তারপর জিনসি বলে সেই জায়গাটা হলো আমাদের এখানকার একটা সিক্রেট প্লেস, তুমি যদি একবার সেখানে যে প্র্যাকটিস করতে পারো তাহলে তুমি অবশ্যই 1000 লেভেলে ব্রেক থ্রু করতে পারবে। তখন জিনসি বলে আপনি বলছেন সেখানে অনেক বেশি ফায়ার পয়জন রয়েছে এবং সেই ফায়ার পয়জন আপনার বডির মধ্যে রয়েছে, আপনি আমার চেয়ে অনেক বেশি পাওয়ারফুল, কিন্তু তারপরেও সেই পয়জনকে আপনি সারপাস করতে পারছেন না, তাহলে আমি কিভাবে টিকতে পারবো? এটা শুনে জিনসি বলে তোমার কাছে হ্যাভেলি ফ্লেম রয়েছে আর এই হ্যাভেলি ফ্লেমের মধ্যে আর্থার হেভেনের পাওয়ার রয়েছে, যার ফলে সেখানে যে ফায়ার পয়জনটি রয়েছে সেই ফায়ার পয়জন তোমার কিছুই করতে পারবে না, এই জন্য তুমি সিক্রেট কিটা নিয়ে নাও যার ফলে তুমি সেখানে অনেক সহজে ঢুকতে পারবে। তারপর জিয়ানও সেই কিটি নিয়ে নেয়। তখন জিনসি জিয়ানকে বলে তাহলে আমার মধ্যে যে কথাটা হলো সেটা কি আমরা মেনে নিব? তখন জিয়ান বলে হ্যাঁ আমাদের ডিলটা ডান এবং আপনি একটু ওয়েট করবেন আমাদের হ্যাভি ব্লাড মাউন্টেন পুলের অনুষ্ঠানের জন্য, তারপর আমি আপনার বডি থেকে ফায়ার পয়জন বের করে ফেলবো এবং এটি বলে এখানে এপিসোডটি শেষ হয়ে যায়।